তথ্য রয়েছে এখানে কিন্তু স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের 7 জন কর্মী তারা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলেন। বাংলাদেশের রাজনীতিতে তো কত কিছুই ঘটে, তাই না? কিন্তু যখন একটা নির্দিষ্ট জেলার মানে শেরপুরের 7 জন নেতা একসাথে দল পাল্টান, তখন কিন্তু ব্যাপারটা একটু থামিয়ে ভাবায়। এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। তো চলুন আজ আমরা শেরপুরের এই রাজনৈতিক পট পরিবর্তনের পেছনের গল্পটা একটু জানার চেষ্টা করি, যা নিয়ে এখন ওখানে বেশ আলোচনা চলছে। এই ঘটনাটাকে কিন্তু সাধারণ একটা দলবদল হিসেবে দেখলে একদমই ভুল হবে। অনেকেই ভাবছেন এটা আসলে শেরপুরের রাজনীতির জন্য একটা বড়সড় টার্নিং পয়েন্ট, যা শুধু এখনকার জন্য না, বরং ভবিষ্যতের রাজনৈতিক হিসাব নিকাশও অনেকটাই পাল্টে দিতে পারে। আর এই যে এত আলোচনা, তার একেবারে সেন্ট্রে আছে একটা সংখ্যা 7। ভাবছেন 7 কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সম্প্রতি বিএনপির দুটো সহযোগী সংগঠন থেকে ঠিক 7 জন নেতাকর্মী একসাথে পদত্যাগ করেছেন আর যোগ দিয়েছেন অন্য একটি দলে। এই 7 জনের সিদ্ধান্তটাই এখন পুরো জেলার আলোচনার বিষয়। আচ্ছা, তাহলে চলুন এই রাজনৈতিক আলোড়নের একেবারে ভেতরে ঢোকা যাক। আমরা খুঁজে বের করার চেষ্টা করব ঠিক কী এমন হলো যে বিএনপির মতো একটা বড় দলের নেতারা হঠাৎ করে জামায়াত ইসলামীতে যোগ দিলেন, আর এই ঘটনাটা স্থানীয় রাজনীতির মাঠে ঠিক কী ধরনের ঢেউ তুলেছে। দেখুন, রাজনীতিতে দলবদল বা যাকে বলে ডিফেকশন, এটা কিন্তু নতুন কিছু না। কিন্তু যখন একজন নেতা তার অনেক দিনের পুরানো দল ছেড়ে দেন, তখন বুঝতে হবে এটা শুধু তার একার সিদ্ধান্ত না, এর ভেতর দিয়ে আসলে ওই দলের ভেতরের অবস্থাটা কেমন, কি দুর্বলতা আছে বা প্রতিপক্ষ কি চাল চালছে, এইসব অনেক কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর শেরপুরের বেলায়ও ঠিক তাই হয়েছে। এই ধরনের দলবদলের পেছনে সাধারণত 2 ধরনের শক্তি কাজ করে। একটা শক্তি ভেতর থেকে নেতাদের ঠেলে বের করে দেয়, যাকে বলা যেতে পারে পুশ ফ্যাক্টর, আর আরেকটা শক্তি বাইরে থেকে তাদের টানে বা আকর্ষণ করে, যেটা হলো পুল ফ্যাক্টর। চলুন তো শেরপুরের প্রেক্ষাপটে এই 2 শক্তির খেলাটা একটু বিশ্লেষণ করে দেখি। একদিকে যদি তাকাই, তাহলে আমরা বিএনপির ভেতরে ছবিটা দেখতে পাই। মানে অনেক দিন ধরে চলা দলীয় কোন্দল, নেতৃত্বের প্রতি এক ধরনের হতাশা, এ সব কিছু মিলিয়ে নেতাদের জন্য পরিস্থিতিটা বেশ কঠিন হয়ে উঠেছিল। আর ঠিক তার উল্টো দিকে ছিল জামায়াতের আকর্ষণ। তাদের বেশ গোছানো সাংগঠনিক কার্যক্রম আর রাজনৈতিক নিরাপত্তার যে আশ্বাস, সেটা এই নেতাদের সামনে একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, জামায়াতের মধ্যে এমন কি আছে যা অন্য দলের অসন্তুষ্ট নেতাদের এভাবে চুম্বকের মতো টানছে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাদের খুব গোছানো সাংগঠনিক কৌশলের মধ্যে। চলুন তাদের সাফল্যের সেই রেসিপিটা একটু কাছ থেকে দেখা যাক। বিষয়টা কিন্তু বেশ ভাবার মতো। জামায়াত একদম তৃণমূল পর্যায়ে তাদের সংগঠনকে দারুণভাবে শক্তিশালী করছে, নিয়মিত বিভিন্ন প্রোগ্রাম করে কর্মীদের চাঙ্গা রাখছে, আবার দলের ভেতরে শৃঙ্খলার ব্যাপারেও তারা বেশ কঠোর। এর সাথে তারা আগামী নির্বাচনের কথা মাথায় রেখে নিজেদের কৌশল সাজাচ্ছে এবং নেতাদের এমন একটা রাজনৈতিক ভবিষ্যতের ভরসা দিচ্ছে যা তাদের টানবেই। শেরপুরের এই ঘটনাটাকে যদি শুধু একটা লোকাল নিউজ হিসেবে দেখা হয়, তাহলে এর আসল গুরুত্বটা ঠিক বোঝা যাবে না। চলুন এবার একটু জুম আউট করে দেখি এই ছোট ঘটনাটা বাংলাদেশের বড় রাজনীতির মঞ্চে আসলে কী বার্তা দিচ্ছে, আর এর প্রভাব কতটা দূরে যেতে পারে। এই ঘটনার আসলে 3টা বড় দিক আছে, যা একটার পর একটা ঘটছে। প্রথমত, এটা একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে শেরপুরে বিএনপির সাংগঠনিক অবস্থা হয়তো খুব একটা ভালো না। দ্বিতীয়ত, বিএনপির এই দুর্বলতার সুযোগটাই নিচ্ছে জামাত আর নিজেদের শক্তি আরও মজবুত করছে। আর সবশেষে, এই যে 2 দলের শক্তির একটা পার্থক্য তৈরি হচ্ছে, এর ফলে একেবারে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক বিভেদটা আরও বাড়ছে। যারা রাজনীতি নিয়ে নাড়াচাড়া করেন, সেই বিশ্লেষকরা কিন্তু ঠিক এভাবেই ঘটনাটাকে দেখছেন। তাদের কথা হলো, এটা শুধু কয়েকজন নেতার দল পাল্টানো নয়, বরং এটা স্থানীয় রাজনীতিতে একটা বড় ধরনের কৌশলগত পরিবর্তনের পরিষ্কার ইঙ্গিত, আর হতে পারে এটা কেবল শুরু। তাহলে সব মিলিয়ে শেরপুরের রাজনৈতিক ভবিষ্যতের আকাশটা কেমন দেখাচ্ছে? চলুন এই আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা একটু ভবিষ্যতের দিকে তাকাই এবং এর লম্বা সময়ের প্রভাবগুলো কি হতে পারে তা বোঝার চেষ্টা করি। সবকিছুর শেষে এই একটা প্রশ্নই কিন্তু মাথায় ঘুরছে, এই যে 7 জন নেতা দলবদল করলেন, এটা কি শুধুই তাদের ব্যক্তিগত লাভক্ষতির হিসাব, নাকি এর মাধ্যমে আমরা শেরপুর সহ পুরো অঞ্চলের রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তনের আভাস পাচ্ছে? উত্তরটা সেটা হয়তো সময় বলে দেবে।